সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে প্যাসেজ নারেশনটা প্র্যাকটিস করব, এটা কিন্তু বরিশাল বোর্ডে 2024 সালের পরীক্ষাতে এসেছিল। আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে কিভাবে পরীক্ষায় আসা ন্যারেশনগুলোকে খুব সহজে লাইন বাই লাইন বুঝে বুঝে সলভ করা যায়। তো চলো আর দেরি না করে আমরা আজকের এই প্রশ্নটা সলভ করা শুরু করি। লক্ষ্য করো এখানে কি বলা হচ্ছে যে দ্য ওল্ড ম্যান সেইড, তার মানে কি? তার মানে হচ্ছে বৃদ্ধ লোকটি সেইড বা বলল, দেখো কি বলেছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, অর্থাৎ তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে। তার মানে একটা প্রশ্ন করা হয়েছে, কারণ এখানে একটা প্রশ্নবোধক চিহ্নও কিন্তু রয়েছে। আর তারপরে বলা হচ্ছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, যেহেতু সে খাবার চাচ্ছে তার মানে সে ক্ষুধার্ত রয়েছে, সেটা এখানে বলেছে 2 দিন যাবৎ সে খাচ্ছে না বা 2 দিন যাবৎ সে না খেয়ে আছে। তারপর দেখো কি বলছে, দ্য মেইড সেইড, তার মানে মেইড বলল। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই দ্য ওল্ড ম্যান এবং মেইডের মধ্যেই কিন্তু মোটামুটি সব জায়গাতে কথোপকথনটা হয়েছে, আর কোনো ব্যক্তি এখানে নেই। তার মানে দেখো এই যে প্রশ্নটা করা হয়েছে যে তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে কিনা, এই প্রশ্নটা কাকে করা হয়েছে? অবশ্যই মেইডকে করা হয়েছে। তাহলে আমরা যখন প্রশ্নবোধক কোনো বাক্যকে কনভার্ট করব, তখন কিন্তু আমরা আর এই সেইড কথাটা ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? আস্কড। তাহলে আমি লেখার সময় কি লিখবো? দেখো আমি লিখবো দ্য ওল্ড ম্যান, আমি এখানে লিখলাম আস্কড কাকে? দ্য মেইডকে। আচ্ছা, এরপর দেখো আমি কি করব, এখানে যেহেতু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হয়নি, তার মানে ডাব্লিউএইচ ছাড়া অন্য কোনো একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, যেমন ক্যান। ডাব্লিউএইচ বলতে তো সাধারণত আমরা সেই সকল ওয়ার্ডকে বুঝি, যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, এইগুলো। তো এইগুলো যেহেতু নেই, আমাদেরকে কিন্তু একটা ইফ এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি ওই ওয়ার্ডগুলো থাকতো, তাহলে আমাদেরকে আর ইফটা ব্যবহার না করে ওই ওয়ার্ডটাই আমরা এখানে বসিয়ে দিতাম। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো ইফ। আচ্ছা, এই যে ইউ যে বলা হয়েছে যে আমাকে কি তুমি কিছু খাবার দিতে পারবে, এই তুমিটা তাহলে হচ্ছে মেড। আর এই কারণে কিন্তু আমাদেরকে এখানে কি লিখতে হবে? যে আমরা লিখব শি, যেহেতু এখানে মেইডের সাথে বা মেইডকে প্রশ্নটা করেছে। তাহলে আমরা বললাম যে ইফ শি। আর ক্যান যে ওয়ার্ডটা রয়েছে, এটাকে যখন আমরা কনভার্ট করব, তখন আমরা কি লিখব? যে ইফ শি কুড। তারপরে কি রয়েছে দেখো, গিভ, গিভের মতো আমি এখানে লিখে ফেললাম। আর তারপরে রয়েছে এই যে মি, মানে আমাকে দিতে পারবে কিনা। তাহলে আমি এখানে কি করব, এই মিটাকে চেঞ্জ করে হিম করে দেবো, যে ইফ শি কুড গিভ হিম সাম ফুড, সাম ফুডের মতো দেখো লিখে ফেললাম। এখন দেখো এখানে এই যে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days একটা প্রশ্ন করেছে, আর তারপর আরেকটা কথা বলেছে। এখন যেহেতু একই ব্যক্তি কথাটা বলেছে, তাহলে আমাদেরকে কিন্তু এই একই সেন্টেন্সের মধ্যে এই জিনিসটাকেও জুড়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে জুড়ে দিতে পারি? দেখো, ওল্ড ম্যানটা জিজ্ঞাসা করেছে মেইডকে যে সে তাকে কিছু খাবার দিতে পারবে কিনা। কেন জিজ্ঞাসা করেছে? তার কারণ হচ্ছে দেখো যে সে 2 দিন যাবত না খেয়ে আছে। তাহলে আমি এখানে এটাকে কিভাবে জুড়ে দিতে পারি? দেখো আমি কিন্তু এখানে বিকজ দিয়ে এই সেন্টেন্সটাকে চাইলে জুড়ে দিতে পারি। কিভাবে? দেখো, যে ওল্ড ম্যানটা মেইডকে জিজ্ঞাসা করলো যে সে তাকে কিছু খাবার দিতে পারবে কিনা, কারণ সে 2 দিন যাবত না খেয়ে আছে। তাহলে আমি এখানে বিকজ বা কারণ তো লিখেছি, এখন আমি কি করব? আমি এখানে লিখব যে হি, আইটাকে কি করলাম? হি করে দিলাম। তারপরে কি করব? যে হ্যাভ বিন স্টার্ভিং। দেখো এখানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, তখন এটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করব? আমি এখানে লিখব হ্যাড বিন স্টার্ভিং। তাহলে কিন্তু আমার মোটামুটি একটা ঝামেলা শেষ হলো। তারপর আমি কি করব? এই যে ফর 2 days যে লেখাটা আছে, এটা হুবহু এখানে বসিয়ে দেব। ফর 2 days, এই পর্যন্ত মোটামুটি আমার কাজ শেষ। এরপরে দেখো কি বলছে, দ্য মেইড সেড, অর্থাৎ মেইড বলল হোয়াই ডু ইউ বেগ, তুমি কেন ভিক্ষা করো। ঠিক আছে, তার মানে সে কি করেছে? সেও কিন্তু এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে ওই ভিক্ষুক বা ওল্ড ম্যানের দিকে। তাহলে এখন আমরা কি লিখবো? এই যে দ্য মেইড সেড, এই সেডটা কিন্তু আর লিখতে পারবো না, কারণ যেহেতু প্রশ্ন করেছে। আমরা লিখবো দ্য মেইড আস্কড, ঠিক আছে?
কাকে জিজ্ঞাসা করেছে? তাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব হিম, অর্থাৎ আস্ক হিম। দেখো এখানে WH ওয়ার্ড পেয়ে গিয়েছি, তার মানে এই ওয়ার্ডটাকে কিন্তু আর এখন চেঞ্জ করা যাবে না। যদি WH না হয়ে অন্য কোনো ওয়ার্ড থাকতো, যেমন এই যে ক্যান ট্যান বা এরকম, তখন কিন্তু আমাদেরকে ইফ ব্যবহার করার দিকে যেতে হতো। তো আমি এখানে লিখলাম যে হোয়াই। আচ্ছা, ইউ যেটা রয়েছে দেখো, এই ইউটা চেঞ্জ হয়ে যাবে হি, কারণ এখানে যেহেতু ইউ দিয়ে ওই ওল্ড ম্যানকে বোঝানো হয়েছে। আর বেক যেটা রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, সো আমাদেরকে এখন এটাকে পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে। আমি লিখব হোয়াই হি, বেগের পাস্ট ফর্ম হচ্ছে বেকড, পাস্ট ইনডিফিনিট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না, বা আপনি কি কাজ করতে পারেন না। তার মানে সে একটা প্রশ্ন করেছে যে সে কেন ভিক্ষা করে, তারপর সে আবার আরেকটা প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে যে আপনি কি কাজ করতে পারেন না। তার মানে সে আরও একটা জিনিস জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা এখানে লিখতে পারি যে শি, আমাদেরকে এখানে একটা অলসো দিতে হবে, কারণ আরও একটা প্রশ্ন যেহেতু করেছে। তাহলে আমরা লিখব ওয়ান্টেড দিয়ে আমরা লিখতে পারি, কারণ যেহেতু এখানে কোনো সেইটেড বা ওইরকম কিছু বলা নেই। আবার যেহেতু আমরা আগের লাইনে অলরেডি বলেছি দ্য মেড আস্কড, সো বারবার কিন্তু এটা আর ব্যবহার করার দরকার নেই। আমরা লিখতে পারি যে শি অলসো ওয়ান্টেড টু নো, অর্থাৎ সে আরও জানতে চাইলো। এখন দেখো এই যে ক্যান্ট ইউ ওয়ার্ক, তার মানে প্রশ্নবোধক যে বাক্যটা সেটা শুরু হয়েছে ক্যান্ট দিয়ে, যেটা কিন্তু আগের বাক্যের মতো WH নয়। এই কারণে আমাদেরকে এখানে কি করতে হবে? ইফ ব্যবহার করতে হবে, যে ওয়ান্টেড টু নো ইফ, ইউটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে, কারণ এটা দিয়ে ওল্ড ম্যানকে বোঝানো হয়েছে। তারপর কি করব? এই যে ক্যান নট যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ ক্যান থাকলে আমরা জানি কুড হয়। সো যেহেতু ক্যান নট রয়েছে আমরা লিখলাম কুড নট ওয়ার্ক, ওয়ার্কের মতো বসে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি দেখো এরপরে কি বলা হচ্ছে? নো আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে সক্ষম নই। সেড দ্য ম্যান, তার মানে ওই লোকটা রিপ্লাই দিয়েছে কি, যে সে কাজ করতে অক্ষম। তাহলে দেখো আমরা কি করব? আমরা লেখার সময় লিখব একটা জিনিস গুরুত্বপূর্ণ আগেই বলে নিই, সেটা হচ্ছে নো যখন থাকবে তখন কিন্তু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? দেখো এই যে দ্য ম্যান যেটা আছে এটা এখানে লিখে ফেলি, দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য, আমি এখানে লিখব নেগেটিভ, অর্থাৎ ওই লোকটা ঋণাত্মক একটা উত্তর দিয়েছে, না বোধক একটা উত্তর দিয়েছে। তারপর দেখো কি হলো, এখানে বলা হচ্ছে সে আই এম আনএবল টু ওয়ার্ক, তার মানে আমি কিন্তু কাজ করতে পারি না। তাহলে দেখো এখানে কিন্তু রিপ্লাই দুইটা হচ্ছে, একটা হচ্ছে না সে রিপ্লাই দিয়েছে, আর আরেকটা হচ্ছে বলেছে যে সে কাজ করতে অক্ষম। তাহলে না এর জন্য তো আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভটা বলেই দিচ্ছি, আর এইটার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা অ্যান্ড সেইড দ্যাট এখানে লিখতে হবে। আমরা লিখলাম অ্যান্ড সেইড দ্যাট, এই আই অ্যাম যেটা রয়েছে দেখো এই আইটাকে কিন্তু পরিবর্তন করতে হবে, যে আইটাকে চেঞ্জ করে লিখবো হি, আর অ্যামটাকে পরিবর্তন করে লিখবো ওয়াজ, কারণ প্রেজেন্ট রয়েছে এটাকে তো পাস্ট করে দিতে হবে। তাহলে আমি লিখলাম যে হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, এই পর্যন্ত কিন্তু আমি লিখে ফেললাম। তারপর দেখো কি বলছে, তো মেড এগেইন সেড, অর্থাৎ ওই মেড আবার বলল ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ান টু লুক আফটার ইউ, অর্থাৎ তোমার কি দেখভাল করার মতো কেউ নেই, তোমাকে যে দেখাশোনা করতে পারে এরকম। তার মানে কি হয়েছে দেখো এখানে কিন্তু আবার একটা প্রশ্ন করা হয়েছে, আর প্রশ্নটা কে করেছে? মেড করেছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে দ্য মেড, আমাদেরকে আস্ক তো ব্যবহার করতেই হবে যেহেতু প্রশ্ন, সাথে একটা এগেইনও ব্যবহার করতে হবে। দেখো আমি লিখলাম এগেইন আস্কড, কাকে জিজ্ঞাসা করেছে? ওই ওল্ড ম্যানটাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি লিখব যে দ্য ওল্ড ম্যান। এখন দেখো এখানে কিন্তু আবার ডোন্ট দিয়ে প্রশ্নটা স্টার্ট হয়েছে, তার মানে WH কিন্তু না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ইফ দিয়ে আমাকে কাজ করতে হবে। ইউটা কি হবে দেখো,
যে আমি লিখলাম ইফ হি, আর হ্যাভ যেটা রয়েছে সেটাকে আমাকে চেঞ্জ করে হ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে দেখো এখানে ডোন্ট ছিল, তো আমি তো এখানে ডোন্ট আর ব্যবহার করছি না, দ্যাটস ওয়াই এই নটটাকে আমি হ্যাডের সাথে ইউজ করে দিচ্ছি, যে হ্যাড নট, তারপর এনি ওয়ান টু, সেটা তো আমাকে হুবহুই লিখতে হবে। তারপর আমি লিখলাম যে টু লুক, দেখো লিখলাম আফটার, এনি ওয়ান টু লুক আফটার। এখন দেখো এই যে ইউ যেটা রয়েছে এটাকে কি করতে হবে, হিম কিন্তু করে দিতে হবে। তাহলে আমি লিখলাম যে এনি ওয়ান টু লুক আফটার হিম। তারপরে দেখো কি বলা হচ্ছে নো আই হ্যাভ নান অন দিস আর্থ, অর্থাৎ আমার এই পৃথিবীতে কি কেউ নেই। হু ক্যান টেক কেয়ার অফ মি, যে আমার দেখাশোনা করতে পারে। সেড দ্য ওল্ড ম্যান, এটাই কিন্তু দেখো লাস্ট সেন্টেন্স আমাদের। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, যেহেতু এই পর্যন্ত আমাদের কাজ শেষ, আমরা লিখব যে দ্য ওল্ড ম্যান। এখন দেখো এখন কিন্তু সে কি করেছে, সে আবার উত্তর দিয়েছে ওই আগের প্রশ্নটার, যে কেউ কি নেই নাকি তার দেখভাল করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু সে নো একটা অ্যান্সার দিয়েছে। তাহলে এইখানেও কিন্তু আমাদেরকে সেম কাজটাই করতে হবে, যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করতে হবে। তাহলে আমি কি করলাম, আমি লিখলাম যে দ্য ওল্ড ম্যান, তারপর আমি লিখলাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অর্থাৎ সে নাবাচক একটা উত্তর দিল। তারপর আমি কি করব, দ্যাট এটা বসাবো, যে কি রিপ্লাই দিল। সে রিপ্লাই দিল যে, আইটাকে কি করতে হবে, দেখো আইটাকে আমি লিখলাম হি করে দিলাম, আর তারপরে হ্যাভ যেটা রয়েছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটাকে আমি কি করলাম, পাস্ট ফর্ম করে হ্যাড করে দিলাম, নান অন দিস আর্থ। আচ্ছা, এইটা আমরা তাহলে লিখি নান অন দিস আর্থ, এই পর্যন্ত আমরা লিখলাম। তারপর আমরা কি করব, দেখো হু যেটা রয়েছে সেটাও তো আমাকে এখানে লিখতে হবে, সেটাও আমি আসলে লিখে ফেলি, হু ক্যান টেক কেয়ার অফ মি। দেখো ক্যান থাকলে আমরা জানি ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদেরকে লিখতে হবে কুড, তাহলে আমরা এখানে লিখব ক্যান না লিখে কুড, তার মানে হু কুড, দেখো এরপর কি লিখছি, টেক কেয়ার অফ। এ পর্যন্ত তো আর চেঞ্জ করার মতো তেমন কিছু নেই, জাস্ট লক্ষ্য করো এখানে মি যেটা রয়েছে এটাকে কি করব, টেক কেয়ার অফ মিটাকে চেঞ্জ করে আমাদেরকে করতে হবে হিম, অর্থাৎ সে বলেছে যে সেখানে এমন কেউ নেই যে তার দেখভাল করতে পারে। তো এই তার এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে হিম ব্যবহার করছি। তো দেখো আমার কিন্তু ন্যারেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। কতটা সহজে কিন্তু জাস্ট বুঝে বুঝে এই ন্যারেশনগুলো সলভ করা সম্ভব, বা প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্নগুলো সলভ করা সম্ভব। এই প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্নগুলো এবং প্রিভিয়াস ইয়ারে টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন কলেজে বা গুরুত্বপূর্ণ কলেজগুলোতে, সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলের প্রিপারেশন হবে। তো আমি মনে করি নিজের প্রিপারেশনকে শানিত করার জন্য অবশ্যই এই প্রশ্নগুলো তোমার বাসায় নিয়মিত প্র্যাকটিস করা উচিত। জাস্ট একবার প্র্যাকটিস করলেও কিন্তু হবে না, কারণ তুমি এগুলো ভুলে যাবে, আর ভুলে গেলে তো সময়টাই আসলে নষ্ট হলো। তো সেক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনা করতে থাকো এবং নিয়মিত এই প্রশ্নগুলো চর্চা করতে থাকো। আমার এখানে ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে, তুমি চাইলে নিয়মিত এই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে তোমার কিছুটা উপকারে আসবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো একটা প্র্যাকটিস শেষ হয়ে যায়, এবং এখানে আমি চেষ্টা করি ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই প্রশ্নটা কীভাবে সলভ করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় প্র্যাকটিস করতে থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।